আমরা সবাই তো চাই, তাই না, যে আমাদের পছন্দের ফল আর সবজিগুলো যেন অনেক দিন পর্যন্ত টাটকা থাকে। কিন্তু কিভাবে? আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই কৌশলগুলোই জেনে নেব। চলুন তাহলে এই প্রিজার্ভেশন প্লেবুকের পাতাগুলো এক এক করে উল্টে দেখা যাক। আহা, একবার দেখুন তো কি সুন্দর সতেজ ফল আর সবজি, একেবারে টসটসে উজ্জ্বল রঙে ভরপুর। দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়, তাই না? আমাদের আজকের গল্পটা ঠিক এই সুন্দর দৃশ্যটা দিয়ে শুরু হচ্ছে। কিন্তু আসল সমস্যাটা তো অন্য জায়গায়। এই এত সুন্দর সতেজ খাবারগুলোই কিন্তু প্রায়ই ফ্রিজের এক কোণায় অবহেলায় পড়ে থেকে নষ্ট হয়ে যায়। কি যে আফসোস হয় তখন! এই অভিজ্ঞতাটা মনে হয় আমাদের সবারই কম বেশি আছে। তো চলুন আজকে এর পেছনের কারণটা খুঁজে বের করা যাক, আর এর কিছু সহজ সমাধানও জেনে নেওয়া যাক। আচ্ছা চলুন তো এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝি। দেখুন, খাবার নষ্ট হওয়াটা কিন্তু একটা একদম স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু মজার ব্যাপার হলো, এটাকে আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি। ব্যাপারটা অনেকটা এরকম। ভাবুন তো, ফল বা সবজি গাছ থেকে ছেঁড়ার পর থেকেই যেন একটা অদৃশ্য ঘড়ি টিক টিক করে চলতে শুরু করে। এই যে ফল কেটে রাখলে বিশেষ করে অ্যাপেল বা কলার ওপর একটা বাদামি ছোপ পড়ে যায়, এর পেছনের মূল কারণটাই হলো এই এনজাইমেটিক ব্রাউনিং। না, এটা কিন্তু পচন না। এটা আসলে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে একটা স্বাভাবিক রাসায়নিক বিক্রিয়া। আর সবচেয়ে ভালো খবর হলো, এটাকে কিন্তু খুব সহজেই আটকানো যায়। প্রক্রিয়াটা কিন্তু বেশ মজার। ভাবুন তো, ফলের ভেতরে যেন অসংখ্য ছোট ছোট সেলফ ডিস্ট্রাক্ট বাটন আছে। যখনই একটা ফল কাটা হয় বা থেতলে যায়, ঠিক যেমনটা এখানে দেখা যাচ্ছে, অমনি বাতাস বা অক্সিজেন এসে সেই বাটনগুলো টিপে দেয়, আর সাথে সাথেই শুরু হয়ে যায় বাদামি হয়ে যাওয়ার এই খেলাটা। আর এই প্রক্রিয়াটা আটকানোর একটা জাদুকরী উপায় কিন্তু এখানেই দেখানো হয়েছে। দেখুন, বাম দিকে লেবুর রস দেওয়া আপেলের স্লাইসটা একদম ধবধবে সাদা আর সতেজ, আর ডান দিকেরটা ওটা মাত্র কিছুক্ষণে কেমন বাদামি হয়ে গেছে। কি সহজ, তাই না? কিন্তু দারুণ কার্যকর একটা কৌশল। ল্যাবের এই সহজ পরীক্ষাগুলো থেকেই কিন্তু আমাদের রান্নাঘরের জন্য অনেক কিছু শেখার আছে। চলুন এবার খাবার নষ্ট হওয়ার এই যে অদৃশ্য ঘড়ির কাঁটা, ওটাকে ধীর করে দেওয়ার কিছু সহজ উপায় দেখে নেওয়া যাক। এটাই আমাদের প্রথম ডিফেন্স লাইন। আমরা আসলে যে জিনিসটা বাড়ানোর চেষ্টা করছি সেটাকে বলে খাবারের শেলফ লাইফ। মানে সোজা কথায়, একটা খাবার কতদিন পর্যন্ত তার আসল গুণ, মান আর স্বাদ ধরে রেখে খাওয়ার মতো অবস্থায় থাকে। তো এই শেলফ লাইফ বাড়ানোর সবচেয়ে জরুরি বিষয়টা কি? এই টেবিলটার দিকে একবার তাকালেই কিন্তু উত্তরটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মাত্র ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে ফ্রিজে রাখলে খাবারের শেলফ লাইফ অনেক বেড়ে যায়। আর ঘরের সাধারণ তাপমাত্রায়, মানে 20-25 ডিগ্রিতে রাখলে খুব দ্রুত নষ্ট হয়। কারণটা খুব সহজ। ঠান্ডা পরিবেশটা ওই এনজাইম আর জীবাণুদের কাজ করার গতি একেবারে কমিয়ে দেয়। আচ্ছা, এবার তাহলে আমাদের মূল প্লেবুকে ঢোকা যাক। এখানে আমরা খাবার নষ্ট হওয়ার বিরুদ্ধে এই দৌড়ে জেতার জন্য কয়েকটা দারুণ শক্তিশালী কৌশল বা প্লে নিয়ে কথা বলবো। আমাদের প্লেবুকের প্রথম কৌশলটার নাম হল ব্লাঞ্চিং। ব্যাপারটা আর কিছুই না, ফুটন্ত গরম পানিতে খুব অল্প সময়ের জন্য সবজিকে ডুবিয়ে নেওয়া। এই গরম ভাবটাই কিন্তু সেই সেলফ ডিস্ট্রাক্ট বাটন, মানে এনজাইমগুলোকে অকেজো করে দেয়, যেটার কথা আমরা একটু আগেই বলছিলাম। আমাদের পরের কৌশলটা হলো পিকলিং, মানে আমাদের সবার খুব চেনা আর প্রিয় আচার তৈরির প্রক্রিয়া। এখানে ভিনেগারের মতো অ্যাসিড ব্যবহার করে এমন একটা পরিবেশ তৈরি করা হয় যেখানে পচন ধরানোর জন্য দায়ী জীবাণুরা একদমই টিকতে পারে না। আর তার ফলে শসা, গাজর বা আম অনেক দিন পর্যন্ত দারুণ ভালো থাকে। আমাদের ৩ নম্বর কৌশলটা হলো শুকানো বা ড্রাইং। দেখুন, জীবাণু আর এনজাইম এই দুজনেরই কাজ করার জন্য পানি লাগে। তো শুকানোর মাধ্যমে আমরা সেই পানিটাই উধাও করে দিই। ব্যাস, পানি নেই তো সমস্যাও নেই। খাবার নষ্ট হওয়ার প্রক্রিয়াটা প্রায় পুরোপুরি থেমে যায়। এই ফ্লোচার্টটা দেখুন, একটা তাজা টমেটোর শুকিয়ে যাওয়ার পুরো জার্নিটা কি সুন্দর করে দেখানো হয়েছে। প্রথমে ভালো টমেটো বেছে নেওয়া হচ্ছে, তারপর পরিষ্কার করে পাতলা করে স্লাইস করা হচ্ছে। এরপর ওভেনে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেগুলোকে শুকানো হচ্ছে, আর সব শেষে ঠান্ডা করে সুন্দর করে প্যাক করা হচ্ছে। পুরো ব্যাপারটা কিন্তু খুব নিয়ন্ত্রিতভাবে করা হয়।
ঠিক একই রকম একটা প্রক্রিয়া কিন্তু কলার চিপস বানানোর ক্ষেত্রেও ব্যবহার হয়। এই ফ্লোচার্টটার একটা মজার জিনিস খেয়াল করুন। কাঁচা কলা স্লাইস করার পর দুটো আলাদা পথ দেখানো হয়েছে। একটা পথ হলো সরাসরি তেলে ভেজে মুচমুচে চিপস বানিয়ে খাওয়ার জন্য, আর অন্য পথটা হলো ওভেনে শুকিয়ে সংরক্ষণ করা, যাতে পরে ব্যবহার করা যায়। দারুণ না? আমাদের প্লেবুকের শেষ কৌশলটা হলো চিনি আর অ্যাসিডের একটা যোগলবন্দি। এটা জ্যাম, জেলি বা স্কোয়াশ বানানোর সময় কাজে লাগে। এখানে চিনি কি করে? ও ফলের ভেতরে পানিটাকে একদম আটকে ফেলে, যাতে জীবাণুরা সেটা ব্যবহার করতে না পারে। আর তার সাথে সাইট্রিক অ্যাসিডের মতো উপাদানগুলো পরিবেশটাকে এতটাই অ্যাসিডিক করে তোলে যে জীবাণুরা সেখানে বাড়তেই পারে না। এখানে দেখুন, একটা ভালো স্কোয়াশ তৈরির মূল ফর্মুলাটা দেওয়া আছে। একটা ভালো স্কোয়াশে কিন্তু কম করে হলেও 25% ফলের পাল্প থাকতেই হবে। এর সাথে মেশে সঠিক পরিমাণে চিনি, সাইট্রিক অ্যাসিড আর সামান্য কিছু প্রিজারভেটিভ। ব্যাস, এই কয়েকটা জিনিসের সঠিক মিশ্রণেই তৈরি হয়ে যায় দারুণ সুস্বাদু আর অনেক দিন টিকে থাকার মতো স্কোয়াশ। আমরা এতক্ষণ ধরে যা কিছু আলোচনা করলাম, এগুলো কিন্তু শুধু ল্যাবের কোনো জটিল পরীক্ষা-নিরীক্ষা নয়। এই সব বৈজ্ঞানিক ধারণাই কিন্তু আমরা খুব সহজে আমাদের নিজেদের রান্নাঘরে কাজে লাগাতে পারি। বিজ্ঞানকে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসা, তাই না? এই কথাটা বিষয়টাকে খুব সুন্দর করে তুলে ধরে। এর মূলনীতি ল্যাক্টোফার্মেন্টেশনের প্রাকৃতিক প্রক্রিয়াকে কাজে লাগানোর মধ্যে নিহিত। ল্যাক্টোফার্মেন্টেশন মানে আর কিছুই না, প্রকৃতির ভালো ব্যাকটেরিয়াদের দিয়েই খাবার সংরক্ষণ করানো। যেমন ধরুন, বাঁধাকপির সাথে শুধু লবণ মিশিয়ে রেখে দিলেই প্রকৃতির ভালো ব্যাকটেরিয়ারাই সেটাকে একটা দারুণ সুস্বাদু খাবারে, মানে সাওয়ারক্রাউটে পরিণত করে। এখানে আমরা প্রকৃতির বিরুদ্ধে না, বরং প্রকৃতির সাথেই কাজ করছি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই যে সহজ সহজ বৈজ্ঞানিক নীতিগুলো, এগুলোই কিন্তু সারা পৃথিবীতে আমাদের পছন্দের সব খাবারের ভিত্তি। ভাবুন তো, আচার, ক্যাচাপ, জ্যাম, চিপস, আমাদের প্রিয় প্রায় সব খাবারের পেছনেই লুকিয়ে আছে সংরক্ষণের এই সাধারণ কিন্তু অসাধারণ শক্তিশালী বিজ্ঞান। আমরা তো খাবার সংরক্ষণের অনেক পুরনো আর আধুনিক কৌশল দেখলাম। এখন প্রশ্নটা হলো, এই জ্ঞানকে কাজে লাগিয়ে খাদ্য প্রযুক্তির ভবিষ্যৎটা ঠিক কেমন হতে পারে? আমরা কি আরও টেকসই, আরও নতুন কোনো উপায় বের করতে পারব? এই প্লেবুক তো সবে শুরু। এর পরের অধ্যায়ে কি থাকবে সেটা কিন্তু ভাবনার বিষয়, তাই না?